শুরু করার আগে আমি বলে নেই, এটা হচ্ছে সত্যি ঘটনা নিয়ে বানানো একটা মুভি। তবে এই মুভিটা এতটাই ব্রুটাল ওয়েতে বানানো হয়েছে যেটা দেখে হয়তো আপনার বিশ্বাসই হবে না এটা সত্যি ঘটনা নিয়ে বানানো একটা মুভি। তবে আসলে এই মুভির মধ্যে থ্রিল, ক্রাইম এবং যেই ঘটনাগুলো দেখানো হয়েছে সেগুলো দেখে আপনার মন ভরে যাবে। তো বুঝতেই পারছেন মুভিটা হতে যাচ্ছে খুব ইন্টারেস্টিং। তো চলুন শুরু করি। তো এই গল্প শুরু হয় 1990 সালের দিকে, যখন সিসিটিভি ক্যামেরা ছিল না। আর তখন সিন চলে আসে চীনের শহর নোয়ান সিটিতে, যেখানে আমরা দেখতে পারি জং নামের একটা পুলিশ অফিসার মাত্রই ট্রান্সফার হয়ে এই শহরে আসলো। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে জং আসলে নর্মাল কোনো পুলিশ অফিসার ছিল না, সে ছিল একজন সিনিয়র স্পেশালিস্ট পুলিশ অফিসার যে কিনা রবারি ক্রাইমে এক্সপার্ট ছিল। আর তখন আমরা তার কোয়ার্কার জেসিকে দেখতে পারি যে তাকে পিক করার জন্য এখানে এসেছিল। এরপর তার গাড়িতে বসে তারা দুজন পুলিশ স্টেশনের দিকে যাওয়া শুরু করে। আর তখন রাস্তায় আমরা একটা ফ্রেন্ডশিপ স্টোর দেখতে পারি যেটা কিনা চাইনিজ গভর্নমেন্ট বিদেশিদের জন্য এখানে খুলেছিল। আর এখানে অনেক বেশি বেচা কিনা হয়, আমরা জানতে পারি প্রতিদিন প্রায় কোটি টাকার টার্নওভার হয়। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই এখানে কিছু লোক এই দোকানটাকে কেন্দ্র করেই একটা রবারির প্ল্যান করে ফেলে। আমরা দেখতে পারি এই গ্যাংয়ের প্রথম যে মেম্বার ছিল তার নাম ছিল কোবরা, যে কিনা গাড়ি চালানোতে এক্সপার্ট ছিল। 2 নম্বর লোকটা ছিল ফক্স, যে কিনা ইনফরমেশন গ্যাদারিংয়ে মাস্টার ছিল। 3 নম্বর লোকটা হচ্ছে হক, যে কিনা একটা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে পুলিশের উপরে নজরদারি করছিল যাতে করে ডাকাতির সময় তারা সেফলি সমস্ত কাজগুলো করতে পারে। আর ফাইনালি 4 নম্বর লোকটা হচ্ছে মঙ্গুস, যে কিনা গুলি চালানোতে এক্সপার্ট ছিল। তাদের গ্রুপে জ্যাকব নামের একটা লোকও ছিল যে কিনা নির্দয় পাষাণ ছিল, মানে সে যা ইচ্ছা সেটাই করতে পারত। অ্যান্ড ফাইনালি তাদের লিডার ছিল ফ্যালকন, যার ইশারাতে তারা সবাই মরার জন্য প্রস্তুত ছিল। আমরা জানতে পারি ফ্যালকন হচ্ছে প্রফেশনাল একজন ডাকাত, এর আগেও সে অনেকগুলো মিশন কমপ্লিট করেছে। আর আজকে সে সবাইকে নিয়ে প্ল্যানিং করেছে এই ফ্রেন্ডশিপ স্টোরটাতে ডাকাতি করার। এখন সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পরে হককে বাদ দিয়ে বাকি 5 জন মুখোশ পরে সোজা সেই ফ্রেন্ডশিপ স্টোরের মধ্যে ঢুকে যায় আর সমস্ত মানুষজনকে জিম্মি করে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি জংয়ের গাড়িটা ফ্রেন্ডশিপ স্টোরের সামনেই সিগনালে দাঁড়া হয়। তবে যখন জংয়ের নজর ফ্রেন্ডশিপ স্টোরটার উপরে পড়ে তখন তার এটার উপরে সন্দেহ হয়ে যায়, কারণ এত নামি দামি একটা দোকান এমন একটা ফেস্টিভ্যালের সময় বন্ধ থাকার কোনো কারণ সে দেখতে পাচ্ছিল না। এই জন্য যখন সে কাছে গিয়ে চেক করে তখন সে দোকানের মধ্যে ডাকাতি এবং মারামারি দেখতে পারে। এই জন্য সে শুরুতেই গিয়ে বাইরে দাঁড়ানো ফক্সের উপরে আক্রমণ করে দেয়। আর তাকে ধোলাই করার পরে যখনই সে পুলিশকে কল দিতে যাচ্ছিল তখন পেছন থেকে ফ্যালকন এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে প্রায় বেহুশের মতোই করে ফেলে। এরপর তাকে হস্টেজ বানিয়ে সে তার গাড়িতে তুলে ফেলে। তবে যখন তারা গাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানতে পারে আসলে সে হচ্ছে একজন পুলিশ অফিসার। এই জন্য ফ্যালকন তার মাথায় গান পয়েন্ট করে তাকে বলে যে তুমি আমাকে এখন একটা জোক শোনাবে, যদি জোকটা আমার পছন্দ না হয় তাহলে আমি তোমাকে শ্যুট করে মেরে ফেলবো। তবে তখনই তারা দেখতে পারে পুলিশের কিছু গাড়ি তাদেরকে ফলো করা শুরু করেছে। এই জন্য সে জংকে বলে যে এই জোকটা তোমার কাছে বাকি রয়ে গেল, মানে এটা আমি পাওনা রয়ে গেলাম, পরবর্তীতে তোমাকে অবশ্যই এই জোকটা শোনাতে হবে। তবে তখন আমরা দেখতে পারি জং একটু চালাকি করে তার কানের মধ্যেই কামড় দিয়ে বসে। এই জন্য ফ্যালকনের মাথা অনেকটাই গরম হয়ে যায় আর সে জংকে লাথি মেরে গাড়ি থেকে নিচে ফেলে দেয়। তবে যেহেতু ফ্যালকন তাকে ফেলার আগে তার মুখোশটা জংকে পরিয়ে দিয়েছিল এই জন্য পুলিশের মনে হয় যে জং হয়তোবা এই ডাকাত গ্রুপেরই একজন মেম্বার। এই জন্য পুলিশ তাকে অ্যারেস্টও করে ফেলে। তবে যখন তারা তাকে জেলে নিয়ে যায় তখন তারা তাদের ভুলটা বুঝতে পারে। তারা জানতে পারে জং আসলে কোনো ডাকাত না, সে হচ্ছে এই থানার নতুন ইনচার্জ। এই জন্য জং এই ডাকাতির কেসটা তার নিজের হাতেই হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে তার সহকর্মীদের কাছ থেকে জানতে পারে যে ডাকাতরা তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে চলে গেছে তখন তার মাথা অনেকটাই গরম হয়ে যায়। এই জন্য পরবর্তীতে সে রবার্টদের সম্পর্কে সমস্ত তথ্যগুলো এক জায়গায় করে তাদের ডিটেল এবং তাদের পরিচয়গুলো নিয়ে স্টাডি করা শুরু করে। সে জানতে পারে এই রবাররা এর আগেও অনেকগুলো রবারি পরিচালনা করেছে আর শুধু তারা রবারি করেই ক্ষান্ত থাকতো না, তারা রবারির পাশাপাশি কিছু মানুষকে সেখানে খুনও করত। যার মানে সে এই জিনিসটা বুঝতে পারে যে এই রবাররা নর্মাল কোনো রবার না, তারা খুবই ব্রুটাল রবার। জং এই জিনিসটা নোটিস করে ডাকাতরা যেই গাড়ি নিয়ে ডাকাতি করতে আসে সেই গাড়িগুলো চুরি করা গাড়ি হয়। তাছাড়া যেই বুলেটগুলো তারা ডাকাতের স্থানে পেয়ে যায় সেই বুলেটগুলো আলাদা আলাদা বন্দুকের হয়, মানে যেই বন্দুকগুলো তাদের দেশে পাওয়া যায় না, বন্দুকগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। এখন এগুলো দেখার পরে জং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ডাকাতরা ইচ্ছা করে এই বন্দুকগুলোর ইউজ এই জন্য করে যাতে করে তারা পুলিশদেরকে বিভ্রান্ত করতে পারে। জং এখানে স্টাডি করে আরও একটা জিনিস বের করে ফেলে যে প্রত্যেকবার ডাকাতি করার পরে যখন পুলিশ তাদেরকে ফলো করে তখন প্রত্যেকবারই তারা পুলিশ থেকে কোনো না কোনো ওয়েতে পালিয়ে চলে যায়, কারণ পুলিশ যেই দিক থেকে তাদেরকে ঘিরে ফেলার ট্রাই করতো তারা তার উল্টো দিক দিয়ে পালিয়ে চলে যেত। এই জন্য জং এই জিনিসটা চিন্তা করছিল যে আসলে তারা কিভাবে সেই রুটটা খুঁজে বের করে যেই রুটটা পুলিশ ব্লক করে না। আর জং এই ব্যাপারটাও জানতে পারে যে ক্যালেন্ডার নামের একটা ভয়ঙ্কর গ্যাংস্টার এই ইম্পোর্টেড গানগুলো এনে সবার মধ্যে ছড়িয়ে দেয়, মানে সেইগুলো সেল করে।
আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্যালকনকে, যে কিনা তার পরবর্তী মিশনের প্ল্যানিং করছিল, মানে পরবর্তী ডাকাতির জন্য প্ল্যানিং করছিল। এখানে সে এসে যেই জায়গায় ডাকাতি করবে তার আশেপাশের সমস্ত জায়গাগুলো ভালো করে চেক করে, কোথা দিয়ে আসতে হবে, কোথা দিয়ে পালাতে হবে, সমস্ত ব্যাপারগুলো ভালো করে স্টাডি করে। আর এরপরে তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাদের পরবর্তী লোকেশন হবে বুচান ব্যাংকে ডাকাতি করা। এখন বুচান ব্যাংকে ঢোকা এবং বের হওয়া তো তাদের জন্য খুবই ইজি ছিল, তবে সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার ছিল বুচান ব্যাংকের লকার সিস্টেমটা। এটা এতটাই মজবুত একটা লকার সিস্টেম ছিল যেটা এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি, আর তারা নিজেরাও জানে না এটা কি করে ব্রেক করতে পারবে। তো এখন ফক্স তাদেরকে বলে যে সেই লকারটার নাম্বার দিয়ে প্রোটেক্ট করা আছে, মানে যদি আমরা লকারটা খুলতে চাই তাহলে একটা নাম্বারের পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। এখন এই ব্যাপারটা হয়তো আমাদের জন্য ইজি নাও হতে পারে, তবে তখন ম্যাক্স তাদেরকে বলে যে যদি আমরা লকারটাকে খুলতে চাই তাহলে মিনিমাম আমাদের 7 মিনিট সময় তো অবশ্যই লাগবে। তখন মঙ্গুস তাদেরকে বলে যদি আমরা চাই তাহলে ড্রিল করে লকারটা ব্রেক করতে পারি, তবে তখন বাকিরা বলে লকারটার ভেতরে একটা শেল আছে, যেই শেলটা ড্রিলের মাধ্যমে ব্রেক করা ইম্পসিবল। তখন ম্যাক্স তাদেরকে বলে যে আমরা চাইলে হাই তাপমাত্রার ইউজ করে সেই লকটাকে গলিয়ে ফেলতে পারি, তবে ফক্স তাকে এটার জন্য না করে। সে বলে যে এইটা করতে গেলে অনেক সময়ের দরকার। আর এইটা শোনার পরে মঙ্গুস বলে যে আমাদের কাছে এখন শুধুমাত্র একটাই উপায় আছে, আমরা চাইলে বম দিয়ে সেটাকে উড়িয়ে দিতে পারি। তবে এইটার জন্য ম্যাক্স তাকে না করে দেয়। সে বলে যে এইটার জন্য অনেক বড় একটা বমের দরকার, যেই বম আমরা এখানে ক্যারি করে নিয়ে যেতে পারবো না, মানে এটা ইম্পসিবল। তবে তখনই তাদের বস ফ্যালকন তাদেরকে বলে যে তোমাদের এই সমস্ত উল্টাপাল্টা ডিসকাশন বন্ধ করো, এত ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, আমার শুধু একটা শক্ত রশির দরকার, বাকিটা আমি হ্যান্ডেল করে ফেলবো। এখন যদিও এইটা শোনার পরে তারা সবাই পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল, তবে তারা তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করত। তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে যেহেতু সেই কথাটা বলছে তার মানে সে এই ব্যাপারটা হ্যান্ডেল করেই ফেলবে। এখন যেহেতু মাত্র 7 মিনিটের মধ্যেই তাদেরকে এই ডাকাতিটা কমপ্লিট করতে হবে, এই জন্য তারা একটা নিরিবিলি জায়গায় গিয়ে ডাকাতির প্র্যাকটিস করা শুরু করে। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি জং নামের যেই পুলিশ অফিসার নতুন এসেছে, সেও এই ডাকাতদেরকে ধরার জন্য সম্পূর্ণ প্ল্যানিং করা শুরু করে। যদিও সে জানতো যে ডাকাতরা খুব শীঘ্রই কোনো একটা জায়গায় ডাকাতি করবে, তবে কোন জায়গায় তারা ডাকাতি করবে সেই ব্যাপারটা এখন পর্যন্ত সে বুঝতে পারছিল না, কারণ সে তার স্টাডির মধ্যে কোনো জায়গা বা কোনো সময়ের কানেকশন খুঁজে পাচ্ছিল না। মানে তারা 3 মাস পরে বা 2 মাস পরে ডাকাতি করে এমন কোনো কানেকশন সে খুঁজে পাচ্ছিল না। তো এরপরে ডাকাতির দিনে সমস্ত ডাকাতরা স্যুটবুট পরে চলে আসে বুচান ব্যাংকের সামনে। তবে প্রথমে তারা ব্যাংকের সামনের একটা রেস্টুরেন্টে গিয়ে একটা নুডলস অর্ডার করে। তখন এখানে টিনেজার একটা ওয়েটার তাকে বলে যে স্যার আপনার নুডলসটা রেডি হতে 10 মিনিট সময় লাগবে। তখন ফ্যালকন বলে যে ঠিক আছে, তুমি অর্ডারটা রেডি করো, আমি ব্যাংক থেকে আমার কাজটা শেষ করে আসছি। এইটা বলেই তারা সবাই চলে আসে ব্যাংকের মধ্যে। এখানে ঢুকেই তারা প্রথমেই যার মাস্ক পরে ফেলে, এরপর তারা সিকিউরিটি গার্ডদেরকে শ্যুট করে মেরে ফেলে। এরপর তাদের সাথে থাকা সেই রশিগুলোর সাহায্যে তারা লকারটাকে 3 মিনিটের মধ্যেই খুলে ফেলে। এইটা দেখার পরে যদিও সবাই শক্ট হয়ে গিয়েছিল, তবে ডাকাতরা আসলে এই জিনিসটা কিভাবে করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এখন ডাকাতরা এখান থেকে সমস্ত টাকা পয়সা খুব সহজেই লুট করে 4 মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখন 10 মিনিট পরে পুলিশ এখানে আসে, তখন এগুলো দেখার পরে তারাও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। তারাও এই জিনিসটা বুঝতে পারছিল না যে এত মজবুত একটা লকার ডাকাতরা এত সহজে কি করে খুলে ফেললো। তবে তখন জং এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার ব্রেইনের ইউজ করে তাদেরকে 2টা পেন্সিল আনার জন্য বলে। এরপর সে একটা লেসের সাহায্যে একটু স্পেশাল ওয়েতে পেন্সিল দুটাকে বাঁধে। এরপর যখনই সে লেস ধরে টান দেয় তখন 2টা পেন্সিলই ব্রেক হয়ে যায়। আর এই জন্য জং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা ডাকাতরা লকারটা খোলার ক্ষেত্রে এই টেকনিকটার ইউজ করেছে। সে বলে যে এই টেকনিকে খুবই কম সময়ে অনেক বেশি ফোর্স জেনারেট করা যায়। সে তাদেরকে এটা বলে যে ফিজিক্সের ভাষায় এটাকে অ্যাম্পলিফাইড গেইন বলা হয়। মানে সহজ করে বলে তারা নিজেদের শক্তির ব্যবহার করে সেই লকারগুলো ব্রেক করেনি, 2টা লকার একে অন্যের উপরেই চাপ প্রয়োগ করেছিল, যেই জন্য 2টা লকার খুব সহজেই ব্রেক হয়ে গিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই ডাকাতদেরকে ধরা তার জন্য এতটা ইজি ব্যাপারও হবে না, কারণ তারা খুবই চালাক এবং বুদ্ধিমানও। যাই হোক, এখন এগুলো দেখার পরে পুলিশরা যখন ব্যাংক থেকে বেরিয়ে আসে ততক্ষণে সামনে থাকা রেস্টুরেন্ট থেকে ডাকাতরাও খাবার দাবার খেয়ে বেরিয়ে চলে আসে। তবে যখন জংয়ের নজরটা সেই রেস্টুরেন্টের উপরে পড়ে তখন সে সেই রেস্টুরেন্টে একটু চেক করার জন্য যায়। তবে তখন তাকে দেখার পরে টিনেজার সেই মেয়েটা বলে যে আরে স্যার, আপনি তো সত্যি সত্যিই চলে আসলেন। তবে এইটা শোনার পরে জং একটু শক্ট হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কিভাবে জানতে আমি এখানে আসবো, তোমাকে এটা কে বলেছে? তখন এই মেয়েটা বলে আপনার আগে যেই কাস্টমার এখানে এসেছিল সে আমাকে বলেছিল যে আপনি এখানে অবশ্যই আসবেন, আর যদি আপনি চলে আসেন তাহলে যেন আপনাকে ভরপেট খাওয়ানো হয়, সেটার জন্য সে টাকাও আমাকে দিয়ে গিয়েছে। আর এইটা শোনার পরে জং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তারা চালাকির পাশাপাশি তাকে বোকাও ভাবা শুরু করেছে।
তবে তখন জংয়ের পার্টনার তাকে বলে যে হয়তোবা রবার্ট আর নুডলস খাওয়ার পরেই গিয়ে ডাকাতি করেছিল। তবে জং বলে যে না, রবার্ট আর ডাকাতি করার পরে এসে নুডলস খেয়েছিল। এতে করে এই জিনিসটা প্রমাণ হয় যে তাদের প্ল্যানিংয়ের উপরে তাদের অনেক বেশি ভরসা ছিল, আর তারা এই ব্যাপারটাও খুব ভালো করে জানতো আমরা কি করতে যাচ্ছি। তবে তখনই জংয়ের নজর পড়ে বাইরে থাকা একটা বড় টাওয়ারের উপরে। এইটা দেখার পরে জং এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা কিভাবে আসলে পুলিশের উপরেও নজরদারি করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জংয়ের কামড়ের জন্য ফ্যালকনের কানে যেই আঘাতটা সে পেয়েছিল সেটা সে এখন পর্যন্ত ভুলতে পারছিল না। সে যেই কোনো ওয়েতে এটার প্রতিশোধ নিতে চাইছিল। অন্যদিকে জং ক্যালেন্ডারকে ফলো করতে করতে একটা মিনি থিয়েটারে চলে আসে, আর ক্যালেন্ডারকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে তার কাছে সেই গানগুলো সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে, কারণ সেই বাইরে থেকে গানগুলো ইম্পোর্ট করে এই শহরের মধ্যে ছড়িয়ে দিত। সে তাকে বলে যে তোমার গানগুলোর জন্য শহরে অনেকগুলো মার্ডার হচ্ছে আর শহরের প্রত্যেকটা জায়গায় ডাকাতি হচ্ছে। এখন এই গানগুলো তুমি কার কার কাছে সেল করছো সেগুলো সম্পর্কে আমাকে সমস্ত ডিটেল তথ্য দিবে। যদি তুমি তথ্য না দিয়ে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এতটুকু বলেই সে তাকে ছেড়ে দেয়। তবে তখন তার নজর পড়ে থিয়েটারে চলা একটা রবারি মুভির উপরে, আর এইটা দেখার পরে সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে রবাররা আসলে এই মুভি থেকেই ডাকাতির প্ল্যানিংগুলো করত। কারণ এই মুভির মধ্যে যেই রকম করে প্ল্যানিংগুলো দেখানো হয়েছিল ঠিক সেই রকম করেই সে তার স্টাডিতেও ডাকাতির সমস্ত প্যাটার্নগুলো দেখতে পেয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি জং তার সমস্ত কোয়ার্কারদেরকে কিছু ম্যাথমেটিক কোয়েশ্চেন সলভ করার জন্য দেয়, যাতে করে তাদের ব্রেন একটু শার্প হয়। তবে এগুলোতে তার কোয়ার্কাররা একটু বেশি রাগ করেছিল, কারণ তারা চিন্তা করছিল যে আমরা কি কেস নিয়ে কাজ করব নাকি আমরা 9-10-এর স্টাডি করব। অন্যদিকে ফালকন যখন এই মাসে তার রবারির হিসেবগুলো করছিল তখন সে একেবারেই হ্যাপি হতে পারছিল না। এই জন্য সে রবারির পরিমাণ আরও একটু বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে পরদিন সকালবেলা যখন সমস্ত পুলিশ অফিসাররা ক্যান্টিনের মধ্যে ছিল তখন হঠাৎই তারা জানতে পারে আরও একটা ব্যাংকের মধ্যে ডাকাতি শুরু হয়ে গেছে। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সবাই যার যার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে সেই ব্যাংকের দিকে যাওয়ার জন্য। অন্যদিকে ডাকাতরাও ডাকাতি করে ব্যাংক থেকে বেরিয়ে চলে এসেছিল, আর উপরের একটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা ম্যাক্স দূরবীনের সাহায্যে সমস্ত ব্যাপারগুলো দেখে ওয়াকিটকির মাধ্যমে ডাকাতদেরকে পুলিশ আসার খবরও দিয়ে দেয়। আর এমন করেই ডাকাতরা তাদের গাড়ির মাধ্যমে পুলিশ যেই দিক দিয়ে আসছে তার উল্টা দিকে যাওয়া শুরু করে, মানে যেমন করে তারা বারবার এখান থেকে পালিয়ে যেত। তবে এইবার যেহেতু জং তাদের রবারির পুরো প্যাটার্নটাই বুঝে গিয়েছিল, এই জন্য সে এইবার রবারদেরকে ফলো করার জায়গায় পাশে থাকা বড় বিল্ডিংয়ের টেরেসে চলে আসে। আর এখানে যখন রবাররা বাইরে ম্যাক্সের জন্য ওয়েট করছিল তখন জং ছাদে গিয়ে ম্যাক্সকে শ্যুট করে আহত করে দেয়। এই জন্য ম্যাক্স সোজা টেরেস থেকে নিচে পড়ে যায়, তবে সে পুরোপুরি মারা যায় না। আর এগুলো দেখার পরে ফ্যালকন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি ম্যাক্স পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে তাদের সবার আইডেন্টিটি সামনে চলে আসবে। এই জন্য সে ম্যাক্সকে মেরে ফেলার জন্য আবারও ব্যাংকের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এতক্ষণে আমরা দেখতে পারি জং সেই ছাদের উপরে দাঁড়িয়ে তাদের গাড়িটাকে লোকেট করছিল। তবে রবাররা হঠাৎ করেই আবারও ব্যাংকের সামনে গিয়ে সেখানে থাকা পুলিশ অফিসার এবং মানুষজনের উপরে গুলি করা শুরু করে। এমন করেই তারা অনেকগুলো পুলিশকে মারার পরে ফাইনালি চলে আসে তাদের বন্ধু ম্যাক্সের কাছে, আর তার উপরে বম মেরে তারা তাকে মেরেই ফেলে। এরপর যখন তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই জং তাদের উপরে ফায়ারিং করা শুরু করে। তবে যখন আবার জং দেখতে পারে তারা তবুও পালিয়ে যাচ্ছে তখন সে একটা বিলবোর্ডের উপরে শ্যুট করে বিলবোর্ডটা তাদের গাড়ির উপরেই ফেলে দেয়। এই জন্য রবাররা একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে যাওয়ার আগে ফ্যালকন খুবই রাগের মাথায় জংয়ের দিকে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল হয়তোবা সে তাকে দ্বিতীয়বার মিট করার একটা চ্যালেঞ্জ দিচ্ছিল। এরপরে যখন সিন পুলিশ স্টেশনে চলে আসে তখন আমরা দেখতে পারি জং তার একটা কোয়ার্কারকে অনেক বেশি ধমকাধমকি করছিল, কারণ সে তার নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে একটা ছোট বাচ্চাকে সেভ করতে গিয়েছিল। সে তাকে বলে যে তুমি বেকুবি করে সেই বাচ্চাটাকে নিজের জীবন ঝুঁকি নিয়ে সেভ করতে গিয়েছিলে। একটা ব্যাপার মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মানুষজনকে বাঁচানোর জন্য পুলিশদেরকেও জীবিত থাকতে হবে। সেখানে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে এইটার জবাব আমি কি করে দিতাম। এদিকে আমরা দেখতে পারি রবারি গ্রুপের একটা মেম্বারের মৃত্যুতে তারা সবাই অনেক বেশি রাগের মধ্যে ছিল। এই জন্য তারা প্রতিশোধ নেয়ার জন্য পাগল হয়েছিল। তারা যে কোনো ওয়েতে জংকে মারতে চাইছিল। তবে তখন ফ্যালকন তাদের সবাইকে এটা বুঝিয়ে বলে যে আমাদের এই গ্রুপের মধ্যে রিভেঞ্জের কোনো নিয়ম নেই, কারণ যদি আমরা রিভেঞ্জ নিতে চাই তাহলে সমস্ত ব্যাপারগুলো শেষ হয়ে যাবে। কারণ রিভেঞ্জের সময় আমাদের ব্রেইন কাজ করবে না, শুধুমাত্র আমাদের ইমোশন কাজ করবে, আর ইমোশন দিয়ে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত সবসময় ভুল প্রমাণ হয়। সো যদি আমরা ধরা না পড়ি এবং আমাদের রবারিটা কন্টিনিউ করতে পারি তাহলেই পুলিশের থেকে এটা আমাদের রিভেঞ্জ হবে। এরপরে ডাকাতের গ্রুপ পুলিশের স্যালারি নিয়ে আসা ব্যানের উপরে আক্রমণ করে, তবে তারা স্যালারিগুলো চুরি করে না। এটার মাধ্যমে তারা জংকে একটা মেসেজ দিতে চাইছিল, যেখানে সে বলছিল যে যদি তুমি পারো তাহলে আমাদেরকে ধরে দেখাও। তাছাড়া তার একটা জোক বলা যে এখনও বাকি আছে, সেই ব্যাপারটাও সে তাকে মনে করিয়ে দেয়। আর এখানে সে বলে দেয় যে তার গ্যাংয়ের নাম হচ্ছে ইগল গ্যাং।
এরপরে পরবর্তী 4 বছরে রবাররা অনেকগুলো রবারি করে। তারা বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় গিয়ে আক্রমণ করত আর সমস্ত জায়গায় ডাকাতি করে খুব সহজে বেরিয়েও চলে যেত। ইগল গ্যাংয়ের জন্য শহরের মানুষজন অতিষ্ঠ হয়েছিল। তারা যেই ডাকাতিগুলো করেছে তার মধ্যে একটা ডাকাতি ছিল মাইন ওয়ার্কারদের স্যালারির ভ্যানের উপরে। আর এই জন্য মাইন ওয়ার্কাররা প্রচণ্ড রাগের মাথায় চলে এসেছিল আর তারা নিজেরাও লুটপাট করা শুরু করে দিয়েছিল। মানে এখন আর তারা পুলিশের উপরে একেবারেই ভরসা করতে পারছিল না। এই জন্য তারা নিজে থেকেই কিছু একটা করার প্ল্যানিং করছিল। তবে তখন জং এসে তাদের সবাইকে এটা বুঝিয়ে বলে যে যদি আপনারাও এমনটা করা শুরু করেন তাহলে সেই ডাকাতদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? আপনারা একটু শান্ত হয়ে আমাদের উপরে ভরসা করুন, আমরা সেই ডাকাতদেরকে অবশ্যই ধরে ফেলব। জং তাদের কাছে প্রমিসও করে যত দ্রুত সম্ভব তাদের স্যালারি তাদের কাছে ফিরিয়ে দেয়া হবে এবং ডাকাতদেরকেও ধরে ফেলা হবে। এরপরে জং এই জিনিসটা বের করার ট্রাই করে যে আসলে এই রবাররা পরবর্তীতে কোন শহরে গিয়ে আক্রমণ করতে পারে, মানে তাদের পরবর্তী রবারির লোকেশনটা কি হতে পারে। জং ক্যালকুলেশন করে বের করে যে এখনও এই স্টেটের মধ্যে 5টা এমন শহর আছে যেখানে এখন পর্যন্ত রবাররা রবারি করেনি। সো হয়তোবা এই 5টা স্টেটের একটা স্টেটের মধ্যেই আক্রমণ হতে পারে। এই জন্য সে সেই 5টা স্টেটেরই ম্যাপ দেখা শুরু করে। আর এদিকে যখন ফ্যালকন একটা শহরের বাজারে ঘোরাঘুরি করছিল তখন আমরা রেনি নামের একটা মেয়েকে দেখতে পারি যে কিনা তার জীবন নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিল না। আমরা দেখতে পারি এখানে হাত দেখা একটা জ্যোতিষী তাকে বলে যে তোমার জীবনে খুবই ভয়ঙ্কর একটা জিনিস হবে, তুমি যাকেই ভালোবাসবে তাদের দুজনের পরিণতি ভয়ঙ্কর হবে। এই জন্য রেনি প্রচণ্ড রাগের মাথায় এসে একটা বিল্ডিংয়ের উপরে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে সুইসাইড করার ট্রাই করে। তবে লাফ দেওয়ার একেবারে শেষ মুহূর্তে ফ্যালকন এসে তাকে সেভ করে ফেলে। ফ্যালকন তাকে বলে যে যদি তুমি মরতেই চাও তাহলে তুমি 3 তলা থেকে গিয়ে লাফ দাও, যদি এখান থেকে তুমি লাফ দাও তাহলে নিচে পড়ার পরে তোমাকে দেখতে জঘন্য লাগবে। তবে তখন রেনি তাকে বলে যে 3 তলায় ওঠার পরে নিচের দিকে তাকালে সমস্ত কিছু জঙ্গলের মতো মনে হয়, কিন্তু এখান থেকে যখন আমি নিচের দিকে তাকাই তখন সেই সমস্ত জিনিসগুলোই খুবই সুন্দর দেখা যায়, যেই জিনিসটা সুইসাইড করা থেকে আমাকে আটকায়। আর আমরা দেখতে পারি রেনির এমন ফিলোসফিক্যাল কথাবার্তাগুলো শোনার পরে ফ্যালকন তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর যখন তারা আরও কথাবার্তা শুরু করে তখন তারা একে অন্যকেও পছন্দ করা শুরু করে। এদিকে জংয়ের গ্রুপ সেই ম্যাপটাকে স্টাডি করার পরে কিছু পয়েন্ট খুঁজে বের করে যেই সমস্ত পয়েন্টগুলোতে রবারি হতে পারে। এখানে জংকে বলা হয় যে এখানে 30টারও বেশি এমন শপ আছে যেই শপগুলোতে রবারি হতে পারে। সো আমরা চাইলেও এতগুলো শপের উপরে একসাথে নজরদারি করতে পারবো না। তাছাড়া ইদানিং ফেক রবারির কল অনেকটা বেড়ে গিয়েছে, অনেকের কাছেই ফেক রবারির হুমকি আসছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জংও তাদেরকে বলে যে যদি রবাররা আমাদের উপরে নজরদারি করতে পারে তাহলে আমরাও আমাদের ওয়েতে তাদের উপরে নজরদারি করতে পারবো। এরপরে শহরের সন্দেহজনক প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয় আর এই ক্যামেরার মাধ্যমেই সবার উপরে নজরদারি করা হচ্ছিল। এতে করে ফ্যালকন গ্রুপ অনেকটাই বেশি রাগ করে ফেলেছিল, কারণ তারা যেখানেই ডাকাতি করার প্ল্যানিং করতে যেত সেখানেই পুলিশ চলে আসতো। এই জন্য তারা বুঝতেই পারছিল না এখন তারা কি করবে। ফাইনালি তারা একটা জুয়েলারি শপের মধ্যে ডাকাতি করার প্ল্যানিং করে। তবে পুলিশ অফিসাররা চালাকি করে জুয়েলারি শপের গার্ডের জায়গায় তাদের লোকজনকে সেখানে রেখে দিয়েছিল। আমরা দেখতে পারি ফক্স তাদেরকে বলে আমাদের দ্রুত গিয়ে তাদের উপরে আক্রমণ করে দেওয়া উচিত এবং সরাসরি তাদের সবাইকে মেরে জুয়েলারি লুট করে সেখান থেকে পালিয়ে আসা উচিত। তবে ফ্যালকন তাদেরকে একটু শান্ত থাকার জন্য বলে। সে বলে যে যদি আমরা হুট করে গিয়ে আক্রমণ করে দেই তাহলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এইটা শোনার পরে তারা সবাই তার উপরে প্রচণ্ড রাগ করে। আসলে এতদিন পর্যন্ত তারা সবাই খুবই দ্রুত কাজগুলোকে কমপ্লিট করত, কিন্তু এখন ফ্যালকন তাদের সবাইকে একটু পেশেন্টলি কাজ করতে বলছে, যেই ব্যাপারগুলো তারা কোনোভাবেই হজম করতে পারছে না। অন্যদিকে পুলিশরাও সিকিউরিটি গার্ডের কাজ করতে করতে প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল। তবে জং এখন পর্যন্ত পেশেন্ট নিয়ে সমস্ত ব্যাপারগুলো হ্যান্ডেল করছিল, কারণ সেই জিনিসটা খুব ভালো করেই জানতো যে রবাররা একটা না একটা ভুল তো অবশ্যই করবে। তবে কিছুদিন পরে আমরা দেখতে পারি জং বারবার করে সিসিটিভি ফুটেজগুলো দেখতে দেখতে সে নিজেও একটা হ্যালোসিনেটের মধ্যে চলে গিয়েছিল। সে সমস্ত জায়গায় মুখোশ পরা রবারদেরকে দেখতে পেত, এমনকি তার আশেপাশের সমস্ত পুলিশ অফিসারদেরকেও সে মুখোশ পরা রবার মনে করছিল। সে নিজেকেও মুখোশ পরা রবার হিসেবেই কল্পনা করা শুরু করেছিল। তবে এত কিছুর পরেও সে পেশেন্টলি সমস্ত ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে, কারণ বাস্তবতা এবং ভ্রমের মধ্যে সে খুব ভালো করেই পার্থক্য করতে পারত। এদিকে যখন ফ্যালকন রেনির ঘরে বসে ডাকাতির ব্যাপারে চিন্তাভাবনা করছিল তখন রেনি তার উপরে প্রচণ্ড রাগ হয়ে যায়। সে বলে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি আর তোমার আমার উপরে কোনো নজরই নেই। তবে বাচ্চার কথা শোনার পরে ফ্যালকন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তাছাড়া রেনি তার মায়ের সঙ্গেও মিট করতে চাইছিল, কারণ সে তার মায়ের জন্য একটা হিয়ারিং রিং এনেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফ্যালকন ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই রবারিটা হবে তার জীবনের শেষ রবারি। মানে এই রবারিটা তাকে একটা বড় রবারি করতে হবে আর শেষবারের মতো তাকে উইন করতে হবে। এরপর সে রেনিকে নিয়ে অন্য একটা দেশে গিয়ে নিজেকে পুরোপুরিভাবে সেটেল করে ফেলবে।
এরপর আমরা দেখতে পারি রবাররা একে অন্যের সাথে কমিউনিকেশন করার জন্য একটা সিক্রেট কোডের ইউজ করে। তারা বিভিন্ন বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং লাইন নাম্বার পেজার মেসেজের মাধ্যমে লিখে লিখে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করত। আর আমরা দেখতে পারি ফ্যালকন এই মেসেজগুলোর ইউজ করে তাদের সবাইকে ব্যাডমিন্টন কোর্টে ডাকার সিদ্ধান্ত নেয়। তবে ব্যাডমিন্টন কোর্টে তারা 4 জন চলে আসলেও ফক্স এখানে কোনোভাবেই আসতে চাইছিল না। এগুলো শোনার পরে ফ্যালকনের মাথা একটু বেশিই গরম হয়ে যায়। সে জিজ্ঞেস করে সে এখানে কেন আসছে না। তখন তাদের মধ্যে একজন বলে আজকাল ফক্স হংকং থেকে স্মাগলিং করা গানগুলো সেল করেই জীবিকা নির্বাহ করছে। তবে এইটা শোনার পরে তার মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য ফ্যালকন তাদেরকে বলে যে রবারি বাদ দিয়ে এত জঘন্য একটা কাজ সে কেন শুরু করলো। তবে তখন আবার তারা বলে যে এই কাজটা রবারির চেয়ে অনেক গুণে ভালো, কারণ এতে তো কোনো মানুষের আর মৃত্যু হয় না। মানে এমন করে তারা ম্যাক্সের মৃত্যুর কথা ইন্ডিকেট করছিল, কারণ আগেরবার যখন ম্যাক্স একটু আহত হয়ে গিয়েছিল তখন ফ্যালকনই তাকে বম মেরে উড়িয়ে দিয়েছিল। এই জন্য এখন তাদের সবারই ভয় হচ্ছে যে ফ্যালকন শেষ মুহূর্তে যেই কোনো সিদ্ধান্ত নিতে পারে, হয়তোবা তাদের সবাইকেও মেরে ফেলতে পারে। তবে এইটা শোনার পরে ফ্যালকনের মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে গিয়ে তাকে পেটানো শুরু করে। তবে বাকিরা তাকে শান্ত করে জিজ্ঞেস করে যে অনেকগুলো মাস পার হয়ে গেছে, আমরা কোনো রবারি করি না, আমাদের হাতের টাকা পয়সাও প্রায় শেষের দিকে চলে এসেছে, এমন করে চলে আসলে আমরা সার্ভাইভ কী করে করব। তখন ফ্যালকন তাদেরকে বলে যে আমার ওয়াইফও প্রেগনেন্ট হয়ে গেছে, সো আমার উপরেও একটা দায়িত্ব চলে আসছে। সো এই জন্য এখন আমাদেরকে বড় একটা রবারি করতে হবে। এই রবারিটা এত বড় হবে যে এই রবারির পরে কখনো আর আমাদেরকে রবারি করতেই হবে না। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা পুলিশরা একটা এগ্রিকালচার ব্যাংকের ম্যানেজারের ডেড বডি পেয়ে যায়, যাকে ইম্পোর্টেড গান দিয়ে শ্যুট করে মারা হয়েছিল। এই জন্য পুলিশরা ইগল গ্যাংয়ের উপরে সন্দেহ করছিল। তবে তারা এই জিনিসটা বুঝতে পারছিল না যে এগ্রিকালচার ব্যাংকে তো এত বড় লেনদেনও হয় না, তাহলে সেখানের ব্যাংকে ইগল গ্যাং কেন টার্গেট করবে। তবে তখন তাদের কলিগ এসে তাদেরকে বলে যে আসলে ব্যাংক সরাসরি এত বড় লেনদেন না করলেও তারা অন্য 8টা ব্যাংক থেকে সমস্ত টাকাগুলো এক জায়গায় কালেক্ট করে, আর পরবর্তীতে গাড়ির মাধ্যমে সেগুলো বড় শহরে পাঠিয়ে দেওয়া হয়। এখন যখন এই 8টা ব্যাংকের টাকা এক জায়গায় হয় তখন সেই অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়। এরপর সে তাদেরকে বলে যে আজকেই হচ্ছে সেই দিন যেই দিন তারা সমস্ত ব্যাংকগুলো থেকে টাকাগুলো কালেক্ট করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই ব্যাংকের ভ্যান এসে এক এক করে 7টা ব্যাংক থেকে টাকাগুলো কালেক্ট করে। এরপরে তারা বেরিয়ে পড়ে 8 নম্বর ব্যাংক থেকে টাকা কালেক্ট করার জন্য। তবে আমরা দেখতে পারি ইগল গ্যাংও সেই 8 নম্বর ব্যাংকের সামনেই বসেছিল। আর যেহেতু এই ব্যাংকটা পুলিশ স্টেশনের খুবই কাছেই ছিল, এই জন্য পুলিশরা দৌড়ে চলে আসে এই ব্যাংকের সামনে। আর তখন এই ব্যাংকের মধ্যে আমরা দেখতে পারি নিমা নামের একটা মেয়ে ছিল, যে কিনা টাকাগুলো কালেক্ট করা জিনো নামের একটা ছেলেকে অনেক বেশি পছন্দ করত। আর তারা আজকে দুজন ডেটে যাওয়ার একটা প্ল্যানিং করেছিল। এই জন্য জিনোর কলিগ তাকে একটা গিফটও দিয়েছিল, যাতে করে সে এটা নিমাকে দিয়ে ইমপ্রেস করতে পারে। এদিকে ফ্যালকন গ্রুপের কাছে একটা ছেলের বল চলে আসে, আর যখন সেই ছেলেটা বল নিতে আসে তখন ফ্যালকন তাকে একটা হ্যান্ড গ্রেনেড দিয়ে দেয়। সে তাকে বলে যে এইটা দিয়ে খেলো, এইটা দিয়ে খেললে বলের চেয়ে বেশি মজা পাবে। আর এদিকে আমরা দেখতে পারি জংয়ের একটা কোয়ার্কার আরেকজনকে বলছিল যে যদি আজকে আমরা ডাকাতদেরকে ধরতে পারি তাহলে আজকে রাতে আমি তোমাকে পার্টি দিব, কারণ এটা হচ্ছে আমার হোম টাউন, এখানে সবচেয়ে বেস্ট রেস্টুরেন্টে আমি তোমাকে নিয়ে খাওয়াবো। এরপরে ফাইনালি যখন সেই ব্যান্ডটা ব্যাংকের সামনে চলে আসে তখন জিনো ভেতরে চলে আসে টাকাগুলো কালেক্ট করার জন্য। সে খুবই কৌতূহল নিয়ে নিমার দিকেও তাকিয়েছিল। তবে যখন সে টাকাগুলো নিয়ে ভ্যানের মধ্যে রাখে তখনই তাদের সবার চোখের সামনে ফ্যালকন গ্রুপ এসে জিনো আর তার পার্টনারকে শ্যুট করে মেরে ফেলে। এটা দেখার পরে নিমা পুরোপুরি শক্ট হয়ে যায় আর সে কাউন্টারের পেছনে লুকিয়ে পড়ে। এরপরে সমস্ত টাকাগুলো যখন ডাকাতদের গাড়ির মধ্যে শিফট করা হচ্ছিল তখন উপর থেকে এই সমস্ত ব্যাপারগুলো অবজার্ভ করে একটা বৃদ্ধ মহিলা পুলিশদেরকে ডাকাতি সম্পর্কে বলে দেয়। এই জন্য দ্রুত পুলিশ সেই লোকেশনে চলে আসে। আর যখন ফ্যালকন গ্যাং টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল তখন তাদের সামনে পুলিশের একটা গাড়ি চলে আসে। এই জন্য তারা পাগলের মতো পুলিশের গাড়ির উপরে গুলি করা শুরু করে, যাতে করে তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে এতক্ষণে চারোপাশ দিয়ে পুলিশের গাড়ি চলে আসে আর তাদেরকে চারোপাশ দিয়ে ঘিরে ফেলে। এই জন্য তাদের মধ্যে এখন গোলাগুলি শুরু হয়ে যায়। আর যেহেতু ফ্যালকন পালানোর কোনো রাস্তা পাচ্ছিল না, এই জন্য সে পুলিশদেরকে শ্যুট করে মারা শুরু করে। সে ম্যাকো নামের একটা পুলিশ অফিসারকে শ্যুট করে আত্মহত্যা করে ফেলে। আর এরপর যখন সে দেখতে পারে পালানোর আর কোনো রাস্তা নেই তখন সে আশেপাশের সমস্ত জায়গায় বম মারা শুরু করে। তবে এতক্ষণে তার গ্রুপের একজনেরও মৃত্যু হয়ে গিয়েছিল। তবে যেহেতু চারপাশে বোম মারা হয়েছিল আর আগুন ধরে গিয়েছিল, এই জন্য আগুনের ধোঁয়ায় সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর এই সুযোগটা নিয়ে তারা পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল। তবে ম্যাকো নামের যেই পুলিশ অফিসারটা তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল, সে একেবারে শেষ মুহূর্তে রবার্টদের গাড়ির পেছনের গেটটা খুলে ফেলে। এই জন্য রবার্টরা যখন তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল তখন তাদের পেছনের দরজা দিয়ে সমস্ত টাকাগুলো বাইরে পড়ে যায়। মানে আমরা দেখতে পারি ইগল গ্যাং কোনো রকমে পালিয়ে তো চলে গিয়েছে, তবে তারা টাকাগুলো নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে পুলিশ এত প্রিপারেশন নিয়ে আসার পরেও তারা ইগল গ্যাংয়ের একটা মেম্বারকে পর্যন্ত ধরতে পারেনি। যদিও তারা টাকাগুলো সেভ করে ফেলেছে,
তবে তাদেরকে না ধরতে পারাটা তাদের বড় একটা ব্যর্থতা ছিল। আর পরবর্তীতে আমরা জানতে পারি এই পুরো সংঘর্ষের মধ্যে টোটাল 9 জন মানুষের মৃত্যু হয়েছে। আমরা দেখতে পারি নিনো তার বয়ফ্রেন্ডকে স্মরণ করে কান্নাকাটি করছিল, আর যেই পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে তার বন্ধু একা একা খাবার দাবার খাওয়ার সময় তার বন্ধুকে স্মরণ করে কান্নাকাটি করছিল। তবে তখন জং তার সমস্ত সহকর্মীকে সাহস দিয়ে বলে যে আসলে ম্যাকো যেটা বলেছিল সেটা সে করে দেখিয়েছে। সে তার জীবন দিয়ে হলেও ডাকাতদেরকে কোনোভাবেই টাকাগুলো নিয়ে যেতে দেয়নি। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে একদিন আগে যখন তারা সবাই একটু বেশি হতাশ হয়ে গিয়েছিল, তখন ম্যাকো তাদেরকে সাহস দিয়ে বলেছিল যে যদিও আমরা ডাকাতদেরকে ধরতে পারবো কিনা আমরা জানি না, তবে তাদেরকে আমরা টাকাগুলো কোনোভাবেই নিতে দিব না। এরপরে পুলিশ একটা লিড পেয়ে যায় যে একটা হোটেলের মধ্যে ফ্যালকন গ্রুপের মেম্বাররা লুকিয়ে আছে। এই জন্য তারা প্রচণ্ড রাগের মাথায় চলে আসে অপারেশন পরিচালনা করার জন্য। এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা শ্যুট করে ফক্সকে মেরে ফেলে। আর এরপরে যখন তারা আরেকজনকে শ্যুট করে মারে, তখন এখানে একটা বম ব্লাস্টের জন্য সে নিজেও অনেকটা আহত হয়ে যায়। তবে আমরা দেখতে পারি মঙ্গুস এবং ফ্যালকন পুলিশের পোশাক পরে সেখান থেকে পালিয়ে যেতে সফলও হয়ে যায়। এরপরে যখন সেই পুলিশ অফিসারকে হসপিটাল নিয়ে আসা হয় যে বম ব্লাস্টে আহত হয়ে গিয়েছিল, তখন ডক্টর তাদেরকে বলে যে তাকে কোনো রকমে আমরা বাঁচাতে তো সফল হয়েছি, তবে বম ব্লাস্টের জন্য তার একটা হাতই পুরোপুরি কাটতে হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তারা অনেক বেশি আপসেট হয়ে যায়। তবে এরপরে তারা সেই রবার্টদের পেজার মেসেজগুলো চেক করে যেই রবার্টদেরকে তারা মেরে ফেলেছিল। আর এই পেজার মেসেজগুলোর মাধ্যমে জং এই জিনিসটা জানতে পারে যে ফ্যালকনের ওয়াইফ আসলে প্রেগনেন্ট। আর এরপর তারা একটা হসপিটাল সম্পর্কেও জানতে পারে, যেই হসপিটাল থেকে তারা রেনির অ্যাড্রেসটাও বের করে ফেলে। এই জন্য পুলিশ সময় নষ্ট না করে রেনির বিল্ডিংয়ের সামনে থেকে তার উপরে নজরদারি করা শুরু করে। এরপরে একদিন ফ্যালকন যখন রেনির সঙ্গে মিট করতে আসে, তখন সে পুলিশের এই চালটা ধরে ফেলে। এই জন্য সে সরাসরি রেনির বিল্ডিংয়ে না গিয়ে তার সামনের একটা বিল্ডিংয়ে গিয়ে একটা অ্যাপার্টমেন্টে জোর করে ঢুকে সেখানের কাপলকে বন্দি করে ফেলে। এরপর তাদের ফোন দিয়ে সে রেনিকে কল দিয়ে বলে যে আমি যা বলবো সেগুলো শুধু শুনবি, কোনোভাবেই কোনো কিছু বলার ট্রাই করবে না। আসলে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে তোমার ছোটোখাটো কিছু শাস্তি হতে পারে, কিন্তু যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমাকে অবশ্যই ফাঁসির সাজা দেয়া হবে। সো এই জন্য এখন থেকে আমরা যা কিছুই করব সেগুলো খুবই সাবধানে এবং প্ল্যান মতো করতে হবে। তোমার মনে আছে আমরা যে প্ল্যানিংটা করেছিলাম, আমাদের সেই প্ল্যানিং মতোই কাজগুলো করতে হবে, নয়তো আমাদের জীবন যেই কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমাদের কথাবার্তাগুলো হয়তোবা শোনা হচ্ছে। সো এখন আমি তোমাকে যেটা বলছি সেটা করার ট্রাই করো। তুমি দ্রুত তোমার সমস্ত জামাকাপড় প্যাক করে সেখান থেকে বেরিয়ে পড়ো, তবে একেবারেই ভয় পাবে না, কারণ যখনই সঠিক সময় চলে আসবে তখন আমি তোমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করব। এদিকে পুলিশও ফ্যালকনের এই কল রেকর্ডটা পেয়ে যায়, তবে তারা তেমন কোনো মুভমেন্ট করে না, তারা সঠিক সময়ের জন্য ওয়েট করছিল। অন্যদিকে আমরা দেখতে পারি রেনিও ফ্যালকনের কথা মতো সমস্ত কাজগুলো করা শুরু করে। সে যখনই ফ্যালকনের পেজার মেসেজটা পেয়ে যায় তখন সে প্রথমেই তার চুলগুলো কেটে ফেলে, আর এরপরে ফ্যালকনের সঙ্গে তার যতগুলো ছবি ছিল সেই ছবিগুলোকেও ডিস্ট্রয় করে দেয়। আর তখন রেনির সেই জ্যোতিষীর কথাটা মনে পড়ে, যেখানে জ্যোতিষী তাকে বলেছিল সে যাকে ভালোবাসবে তার জন্য তার জীবনটা ডিস্ট্রয় হয়ে যাবে। মানে এখন ফ্যালকনের জন্য তার জীবনটা পুরোপুরি জাহান্নাম হয়ে যাচ্ছে। এদিকে ফ্যালকনও সময় বুঝে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যখন রেনি এদিকে পালানোর ট্রাই করে তখন শেষ মুহূর্তে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে। আর যখন তার ঘরের মধ্যে ভালো করে সার্চ করা হয় তখন সেখান থেকে তারা অনেকগুলো গান এবং নানান অস্ত্রশস্ত্র পেয়ে যায়। এই জন্য তাকে তারা অ্যারেস্টও করে ফেলে। আর এরপরে তার কাছে আসা সমস্ত পেজারের মেসেজগুলোকে জং ডিকোড করার ট্রাই করে, যাতে করে সেই জিনিসটা বের করতে পারে যে আসলে ঘটনাটা কী করছে। এখানে তারা ফ্যালকনের একটা পিকচারও পেয়ে যায়, তবে এই পিকচারের মধ্যে একটা টুইস্ট ছিল, যেই টুইস্টটা একটু সামনেই আমরা বুঝতে পারবো। এগুলো দেখার পরে রেনি জংকে বলে যে তুমি যতই ডিকোড করে ফেলো না কেন, তুমি কখনোই তাকে ধরতে পারবে না, সে তোমার চেয়ে সবসময় বেশি চালাক ছিল। তবে তখন জং এখানে থাকা ফিজিক্স বইয়ের মাধ্যমে এই কোডগুলোকে ডিকোড করে, আর এইগুলোর মাধ্যমে সেই জিনিসটা বুঝতে পারে যে আসলে কাল 3টার সময় একটা সিনেমা হলের সামনে সে তার সাথে মিট করতে বলেছিল। এরপরে পরদিন 3টার সময় ফ্যালকন চলে আসে সিনেমা হলে, আর পুলিশ গিয়ে তাকে খুব সহজেই ধরে ফেলে। আর যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন সবাই এটা জেনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল যে সেই ডাকাতের গ্রুপের লিডারকে ধরা হয়েছে। তবে এরপরে যখন জং এসে ফ্যালকনের সঙ্গে মিট করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আসলে সে ফ্যালকনকে আগে কোনোদিনও দেখেনি, কিন্তু যখন সে তার কানের সেই কাটা চিহ্নটা চেক করে তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এটা আসল ফ্যালকন না। সে বলে যে তোমার কানের মধ্যে যে চিহ্নটা আছে সেটা ইচ্ছা করে ছুরি দিয়ে কেটে করা হয়েছে, এইটা কারো কামড় দেওয়ার চিহ্ন তো অবশ্যই না, তার মানে তুমি হচ্ছে একজন বহুরূপী। আসলে এখন তুমি আমাদেরকে বলবে যে তুমি ফ্যালকনের জায়গায় নিজেকে কেন সমর্পণ করেছো। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি আসলে এটা আসল ফ্যালকন তো ছিলই না, বরং এটা ছিল ফ্যালকনের সেই বন্ধু মঙ্গুস, যে কিনা ফ্যালকনকে সেভ করার জন্য নিজেকে বলি দিয়ে দিয়েছিল। আসলে পুলিশ সেই দিন রেনির ঘরের মধ্যে যে পিকচারটা পেয়েছিল সেটা ফ্যালকনের পিকচার ছিল না, সেটা ছিল মঙ্গুসের পিকচার।
এই জন্য যখন মঙ্গুসকে ধরে তারা কোর্টে তুলে ফেলে তখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, মিডিয়াতে পুলিশের জয় জয়কার শুরু হয়ে যায়। আর এত বড় একটা কেস সলভ করার জন্য জংকে ডিপার্টমেন্ট থেকে বাহাবা দেয়া হয়। তবে জং এত বড় একটা কেস সলভ করার পরেও কোনোভাবে হ্যাপি ছিল না। সে এটা খুব ভালো করেই জানতো যে মঙ্গুসকে ভুল প্রমাণ করার জন্য তার কাছে কোনো প্রমাণও নেই। অন্যদিকে এই গ্রুপের লিডার ফ্যালকন তাদের সবাইকে বোকা বানিয়ে এখনও বাইরে আরামসেই ঘুরে বেড়াচ্ছে। এই জন্য জংয়ের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর সে সবসময় এগুলো নিয়েই চিন্তা করা শুরু করে যে আসল ক্রিমিনাল এখনও বাইরে ঘুরছে। এমনকি আমরা দেখতে পারি চিপও এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে ফেলে। সে চিন্তা করছিল যে যেই ক্রিমিনালটা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করেছে আর এতগুলো বছর আমাদেরকে বোকা বানিয়ে এমন করে পালিয়েছিল, সে এত সহজে কি করে ধরা পড়তে পারে। অন্যদিকে ফ্যালকন অন্য একটা শহরে তার মায়ের সঙ্গে মিট করতে আসে। আসলে ফ্যালকন মনে মনে অনেক বেশি গিল্টি ফিল করছিল, কারণ তার অপরাধের জন্য তার পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে তার গার্লফ্রেন্ড রেইনি এবং তার বন্ধু মঙ্গুসকে। এই জন্য সে তার মায়ের সঙ্গে মিট করে নিজেকে একটু শান্ত করার জন্য এসেছিল। অন্যদিকে যখন জং আবারও রেইনির ঘরের মধ্যে সার্চ করে তখন এখানে সে একটা হিয়ারিং মেশিন পেয়ে যায়। আর এইটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন ফ্যালকন আসলে কোথায় আছে। আর এদিকে আমরা জানতে পারি যে ফ্যালকনের মা একটা বাথ হাউস চালাতো। আর এদিকে জং অন্য একটা পুলিশ থেকে খবর পেয়ে যায় যে ক্যালেন্ডার নামের যেই গ্যাংস্টারটা ছিল, যে ইম্পোর্টেড গানগুলো সেল করতো, সে তার নিজের গান দিয়েই সুইসাইড করে মারা গিয়েছে। কারণ তার ওয়াইফ আর ছেলের মৃত্যু সেই গান দিয়ে হয়েছিল যেই গান সে নিজে ইম্পোর্ট করতো। আর এই সমস্ত ব্যাপারগুলোতেই সে নিজেকে মাফ করতে পারেনি, এই জন্যই সে সুইসাইড করে মারা গিয়েছে। তবে এখন পুলিশরা সিদ্ধান্ত নেয় ক্যালেন্ডারের মৃত্যুটা তারা লুকিয়ে রাখবে, কারণ একটা না একটা সময় ফ্যালকন গানের জন্য ক্যালেন্ডারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করার ট্রাই করবে। এই জন্য জর্জি নামের এই অফিসারটা ক্যালেন্ডারের পেজারটা জংকে দিয়ে দেয়, যাতে করে পরবর্তীতে যখন ফ্যালকন কন্ট্যাক্ট করার ট্রাই করবে তখন জং বুঝে শুনে পরবর্তী পদক্ষেপ নিতে পারে। এরপরে যখন জং রেনির ঘর থেকে পাওয়া সমস্ত ম্যাপগুলোকে ভালো করে স্টাডি করে তখন সেখানে দেখতে পারে সমস্ত জায়গার ম্যাপগুলো এখানে পাওয়া গেলেও একটা শহরের ম্যাপ পাওয়া যাচ্ছিল না। ইউনফে সিটি নামের একটা শহরের ম্যাপ তারা খুঁজে পাচ্ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাদের মনের মধ্যে একটু সন্দেহ চলে আসে, কারণ ফ্যালকন সেই শহরে কোনোদিনও ডাকাতি করেনি। আর তখন জং এই জিনিসটা বুঝতে পারে যে আসলে এখানে ম্যাপ এই জন্য নেই কারণ যেই শহরটা আমাদের নিজেদের শহর হয় সেটাকে আমরা হাতের তালুর মতোই চিনি, এই জন্য সেটাকে চিনতে আমাদের ম্যাপের দরকার পড়ে না। যার তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ফ্যালকন আসলে ইউনফে সিটিতেই বাস করে। এই জন্য সময় নষ্ট না করে জং শেমিনকে নিয়ে সোজা সেই শহরে চলে আসে। তবে এখন তাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এত বড় একটা শহরের মধ্যে ফ্যালকনের মতো এত ছোট একটা মানুষকে কিভাবে তারা খুঁজে বের করবে, কারণ এই শহরের কেউ হয়তো ফ্যালকনকে চিনেও না। এই জন্য এখন ফ্যালকনকে ধরাটা শুধুমাত্র ডিপেন্ড করছিল ফ্যালকনের উপরেই, কারণ যদি সে কোনো অ্যাক্টিভিটি করে আর সেই খবরটা তারা পেয়ে যায় তাহলে তারা হয়তো তার লোকেশনটা বের করতে পারবে। আর জং এই ব্যাপারটা খুব ভালো করেই জানতো যে ডাকাতিতে ফ্যালকনের একটু নেশা আছে, এই জন্য সে যেই কোনো সময় ডাকাতি করার ট্রাই করবে। এদিকে ফ্যালকন তার পরবর্তী প্ল্যানিংটা করে, সে ক্যালেন্ডারকে মেসেজ দিয়ে বলে যে সে যাতে করে তার সাথে সেই জায়গায় মিট করে যেখানে বৃষ্টি থামানো এবং নামানো যেত। এখন এই মেসেজটা যখন ক্যালেন্ডারের পেজারে চলে আসে তখন শেমিন আর জং এটা দেখতে পারে। তবে তারা দুজনের একজনও এই জিনিসটা বুঝতে পারছিল না যে এমন কোন জায়গা আছে যেখানে বৃষ্টি থামানোও যায় আবার নামানোও যায়। এই জন্য তারা শহরের বিভিন্ন লোকেশন নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে। তবে অনেক ঘাটাঘাটির পরেও তারা কোনো কুল কিনারা করতে পারছিল না। তবে এরপরে যখন জং গোসল করতে যায় তখন তার নজর পড়ে শাওয়ারের উপরে। আর এইটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে হয়তোবা কোনো বাথ হাউসের কথা বলছিল। এই জন্য সে শহরের অনেকগুলো বাথ হাউসে খুঁজতে খুঁজতে ফাইনালি ফ্যালকনের মায়ের বাথ হাউসের মধ্যে চলে আসে। আর যখন সে দেখতে পারে এখানের মহিলা হিয়ারিং মেশিন পড়ে আছে তখন সে এটা কনফার্ম হয়ে যায় যে সে এখন সঠিক জায়গায় আছে। তো এখন জং সরাসরি এই মহিলাকে জিজ্ঞেস করে যে তোমার ছেলে ফ্যালকন কোথায়। এইটা শোনার পরে তার মা পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে এটা একজন পুলিশ অফিসার যে কিনা তার ছেলেকে ধরার জন্য এসেছে। তবে ফ্যালকনের মা এই জিনিসটাও ক্লিয়ারলি জানতো যে এই সময়টা তো একদিন না একদিন আসারই কথা ছিল। এই জন্য সে তাকে ভেতরে গিয়ে গোসল করার জন্য বলে, সে তাকে ইনডিরেক্টলি এটা বলে দেয় যে ফ্যালকন এখন মধ্যেই আছে। তবে জংও মধ্যে যাওয়ার আগে পেজারের মাধ্যমে শেমিনকে মেসেজ দিয়ে ব্যাকআপ নিয়ে সেখানে আসার জন্য বলে দেয়। আমরা দেখতে পারি জং একটা গান এবং একটা হ্যান্ডকাপ নিয়ে মধ্যে চলে আসে। আর এরপরে প্রথমবারের মতো তারা দুজন একে অন্যের সামনাসামনি হয়। এখানে তাকে দেখার পরেই ফ্যালকন তাকে বলে যে আমি তোমার জন্যই ওয়েট করছিলাম, কারণ তোমার একটা জোক বলা এখনও বাকি আছে। আর এই জন্য জং তাকে একটা জোক বলা শুরু করে। জং তাকে বলে যে একদিন একটা ফ্যালকন আকাশে উঠছিল, তবে হঠাৎ করেই সে উঠতে ভুলে গিয়েছিল, এই জন্য তাকে নিচে পড়ে মরতে হয়েছে। জানো এমনটা কেন হয়েছে? কারণ ওড়ার সময় তার হঠাৎই মনে পড়েছিল সে তো কাপড়ই পরেনি, এই জন্য সে তার পাখা দিয়ে তার লোয়ার বডিকে ঢাকার ট্রাই করেছিল, এই জন্য বেচারা না উঠতে পেরে নিচে পড়ে মারা গিয়েছে।
এরপরে জং তাদেরকে একটু খোঁচা দিয়ে বলে যে তোমাদের পরিণতিও এমনটাই অপেক্ষা করছে, তোমাদেরকেও নিচে পড়েই মরতে হবে, যেমন একটা টাওয়ারের উপর থেকে পড়েছে, একটা হোটেলের উপর থেকে পড়েছে। তবে এগুলো শোনার পরে ফ্যালকনের মাথা অনেকটাই গরম হয়ে যায়। এই জন্য ফ্যালকন তাকে বলে যে আমি সেই সমস্ত মানুষের মধ্যে পড়ি না যারা পড়ে মারা যায়, আমি সেই সমস্ত মানুষদের মধ্যে পড়ি যারা উড়ে পালিয়ে যায়। আর এতটুকু বলেই সে জংয়ের উপরে আক্রমণ করে দেয়। এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। একটা সময় তারা একে অন্যকে মেরে ফেলারই ট্রাই করে। তবে এই মারামারির মধ্যে জং একটু চালাকি করে সেই হাত করার মাধ্যমে তার হাত বেঁধে ফেলে, আর তার উপরে ওভারপাওয়ার্ড হয়ে সে তার মাথায় গান পয়েন্টই করে ফেলে। আমরা দেখতে পারি ফ্যালকন তাকে অনেকভাবে উস্কানোর ট্রাই করে যাতে সে তাকে গুলি করে মেরে ফেলে। তবে জং তার রাগকে কন্ট্রোল করে তাকে পাঞ্চ করে সেখানে বেহুশ করে দেয়। আর এরপর আমরা দেখতে পারি আসলে এই কেসটা ফাইনালি সে সলভ করেই দিয়েছে, মানে সে আসল অপরাধীকে ধরে ফেলেছে। তবে সে এই জিনিসটাও খুব ভালো করে জানতো যে এই জিনিসটা তারা মিডিয়ার কাছে বলতে পারবে না, কারণ তারা কিভাবে এই জিনিসটা বলবে যে আগে যাকে ধরেছিল সে আসল লিডার ছিল না, পরে যাকে ধরেছে সে হচ্ছে আসল লিডার। তাহলে তারা আগেরটাকে কেন আসল লিডার হিসেবে উপস্থাপন করেছিল? যাই হোক, আমরা দেখতে পারি যেহেতু রেনি প্রেগনেন্ট ছিল এই জন্য তাকে ফাঁসির সাজা দেওয়া হয় না, কিন্তু মঙ্গুসকে ফাঁসির সাজা দেওয়া হয়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি ফ্যালকনকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসা হয় আর সেখানে তাকে শ্যুট করে মেরে ফেলা হয়। তবে মৃত্যুর আগে ফ্যালকনের সামনে সেই সমস্ত পাপগুলো ভাসছিল যেগুলো এতদিন ধরে সে করে এসেছিল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।